হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর তোমাদের সাথে লাইভে কথা বলতে চলে আসলাম। তো মাঝে অনেকগুলো দিন কারোর সাথে কোনো কথাবার্তা হয়নি, আমার পরীক্ষা চলতেছিল, প্লাস কোনো ভিডিও দিতে পারি নাই। তো মোটামুটি আজকে এখন একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে তোমাদের সবার কিছু প্রশ্নের উত্তর দিই বা তোমাদের সবাইকে কিছু সাজেশন দিই বা যার যেখানে সমস্যা সেইগুলো নিয়ে কথা বলি। তো প্রথমে আজকে কথা বলবো হলো তোমাদের 25 ব্যাচের যারা আছো তাদেরকে নিয়ে। 25 ব্যাচের তো এখন অলমোস্ট অ্যাডমিশন সিজনের 1 মাস কিন্তু অলমোস্ট শেষ, ঠিক আছে? আর কয়েকটা দিন আছে। তো এই 1 মাসে তোমরা কি কি করলা, কার কি কোথায় সমস্যা বা কার কিরকম প্রিপারেশন হলো, হতাশা কিরকম, কোন কোন জায়গায় সমস্যা এখন, ওগুলো তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব যে কি কি অবস্থা। তো একটা জিনিস যেটা আমি খুব কমন প্রবলেম পাইছি সেটা হলো গিয়ে মানে তোমাদের মোটামুটি সবাই একটা বড় এক্সপেকটেশন নিয়েছিল যে অ্যাডমিশনে তো ফাটায় দিব, এই করবো সেই করবো, মানে কিন্তু আলটিমেটলি 1 মাসে তোমরা রিয়ালিটি দেখে ফেলছো যে সিলেবাস অনেক হিউজ, 3 মাসে পুরোপুরি কভার করা সম্ভব না। আচ্ছা, তো প্রথম তুরাবা, ওয়ালাইকুম আসসালাম, জামির উদ্দিন, মাসুদ। মাসুদ কেমন আছোস? আচ্ছা, তো ফার্স্ট অফ অল সেটা হলো তোমাদের যেহেতু 1 মাস শেষ, এই 1 মাসে অ্যাটলিস্ট তোমাদের জিকে অনেকটা টপিক, স্পেশালি মুক্তিযুদ্ধ রিলেটেড টপিকটা শেষ করা উচিত ছিল। ইংলিশের কিছু মানে এটা তো জিকে বললাম, ইংলিশের অনেক টপিক শেষ করা উচিত ছিল। যেমন ধরো ইংলিশে তোমাদের অ্যাটলিস্ট গ্রামার পার্টটা, ভয়েস, ন্যারেশন, এগুলা। তো রিসেন্টলি তোমরা দেখে থাকবে যে আমাদের 2টা বিসিএস পরীক্ষা হয়েছে, একটা 48তম বিসিএস আর আরেকটা হলো গিয়ে তোমার 47তম বিসিএস। এটা নিয়ে অনেকের হয়তো ইয়ে থাকতে পারে যে আপু একটা 48 আগে হয়ে পরে 47 কিভাবে হইলো, ঠিক আছে? তো মেইন কাহিনী হলো যে 48তম বিসিএস এর স্পেশাল বিসিএস ছিল, এই জন্য এটা খুবই তাড়াতাড়ি হয়েছে, এবং 47টা তোমাদের নর্মাল বিসিএস ছিল, যেখানে তোমার মানে রিটেন, ভাইভা, তারপর শুরুতে প্রিলি মানে যেটা এমসিকিউ এক্সাম সবই হয়েছে, ঠিক আছে? তো এর জন্য 47টা পরে হয়েছে, 48টা আগে হয়েছে। এখন এই বিসিএস এর সাথে তোমাদের সম্পর্ক কি বা তোমাদের জীবনের গুরুত্ব কি? গুরুত্ব হলো প্রতি বছর বিসিএস এর প্রশ্ন থেকে জিকে ইংলিশ অনেক অনেক কমন পড়ে, এবং বিসিএস এর প্যাটার্নটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখবা যে ওই প্যাটার্নটার সাথে তোমার মেডিকেলের প্যাটার্নেও অনেক মিল আছে, ঠিক আছে? এখন এখানে একটা কাহিনী হলো যে এই বছর জিকেতে প্লাস গত কয়েক বছরের জিকেতে, মানে কয়েক বছর না, সেটা গত বছর 2024 সালে, 24-এ যেহেতু জুলাই গণ অভ্যুত্থান হয়, জিকেতে কিন্তু বিসিএস বলো দুইটা, একটা মেডিকেল পরীক্ষা হয়েছে, একটা ডেন্টাল পরীক্ষা হয়েছে। এই দুইটা পরীক্ষা প্লাস তোমার বিসিএস এর পরীক্ষা সব মিলিয়ে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান থেকে অনেক প্রশ্ন আসছে। লিটারালি এই 47তম বিসিএস এও তোমার জুলাই গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন আসছে যে জুলাই শহীদ দিবস কত তারিখ, এরকম। সো তোমরা যারা প্রিপারেশন নিতেছো 25 ব্যাচের, তোমাদেরকে বলে রাখি যে 10টা যে এমসিকিউ আসবে জিকে, এর মধ্যে একটা জুলাই থেকে আসবেই আসবে, কমপক্ষে একটা, কমপক্ষে। সো এটা অনেকটা ফাঁস করা প্রশ্নের মতো যে আসবেই। তো জিকে নিয়ে কেন আমি একটু বেশি কথা বলতেছি, বিকজ জিকে এমন একটা জায়গা যেটা সবাই পারে না, যেটা সবাই মিস করে, স্কিপ করে। তো জিকে হলো গিয়ে তুমি যত স্ট্রং পয়েন্ট বানাবা, যেমন আমার জিকে জাস্ট একটা ভুল হয়েছিল, জিকে যত বেশি স্ট্রং পয়েন্ট বানাবা তোমার সামনের দিকে ভালো মেডিকেল গুলোয় চান্স বেশি হবে। আর নাহলে পিছিয়ে যেতে 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 একেবারে শেষ মাথায় চলে যাবো। তো যাদের ইচ্ছা যাবো আমি সামনের দিকে মেডিকেলে পড়তে চাই, তারা অবশ্যই অবশ্যই মানে জিকে তে বেশি ফোকাস দাও, প্লাস ইংলিশে। এবং ইংলিশে তুমি দেখবো বিসিএস এর কোশ্চেনে যদি দেখো, ন্যারেশন, ভয়েস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, মানে ইডিয়মস এন্ড ফ্রেজ, প্লাস ফ্রেজ, আর হলো গিয়ে তোমার ফ্রেজ এন্ড কি জানি বলে এটাকে, মানে ফ্রেজ জিনিসটা এত বেশি আসছে বলার বাইরে, ঠিক আছে? সো এই কয়েকটা টপিক গ্রামারের কিন্তু, মানে এটা নর্মাল গ্রামার, এখানে কিন্তু ভোকাবুলারির মতো অনেক কিছু মুখস্থ করার নাই। আর ভোকাবুলারির মধ্যে আমি বলবো তোমার কিছু স্পেলিং, যেগুলা যেমন স্পেলিং একটা আসছে, মানে স্পেলিং গুলো এরকম যে খুবই কমন, কিন্তু
আমরা মানে বানান করার সময় থিতু মিতু খেয়া যায়। সো আমি সেক্ষেত্রে বলবো কমন স্পেলিং যেগুলো আছে সেগুলো দেখো, যে প্রিভিয়াস ইয়ার মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এর কোশ্চেনে যেগুলো আসছে সেগুলো দেখো, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা, যে আমাদের প্রিপারেশনটা যদি শুরু থেকে গুছানো হয়, কম্প্যাক্ট হয়, তাহলে তুমি লাস্টের দিকে গিয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা। বাট শুরুর দিকে যদি তোমার প্রিপারেশন অল্পরে হয়, আজকে এই সাবজেক্ট পড়তেছি, কালকে এটা একটু আমার কোনো মানে আমার কোনো গাইডলাইন নাই, আমার কোনো টাইম লাইন নাই, আমি কবে সিলেবাস শেষ করব, আমি কোন কোচিংয়ে পরীক্ষা দিতেছি, আমি কোনো কিছু জানি না, আমি খালি পরীক্ষা দিতেছি, 10টা কোচিংয়ে ভর্তি হয়ে আসি, 20টা অনলাইন কোচিংয়ে ভর্তি হয়ে আসি, একদিন এক জায়গায় পরীক্ষা দিই, আরেকদিন এক জায়গায় পরীক্ষা দিই, তাহলে তুমি শেষ। তোমার জানিস, আমি এখনই বলছি তুমি শেষ। তুমি 10টা কোচিংয়ের জায়গায় লাগলে একটা কোচিংয়ে ভালো করে ফলো করো, তাও ফার্স্ট টু লাস্ট ফলো করো। আমরা 5 জায়গায় পরীক্ষা দিচ্ছি, বিকজ আমাদের সিলেবাস করোনার মধ্যে শেষ হয়ে গেছিল, আমাদের পড়ার খুব একটা কিছু ছিল না, এই জন্য আমরা ধুমায় পরীক্ষা দিচ্ছি। বাট তোমাদের যাদের সিলেবাসই শেষ হয় নাই, তারা এক গাঁটটি জায়গায় খালি ছোট 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 করে টাকা দিয়ে তোমরা পুরো মানে কি বলবো, সেটা এখনই চেঞ্জ করে, এখনো কিন্তু সময় আছে। এবং অনেক স্টুডেন্ট আমি পাইছি 100টা জায়গায় ভর্তি হয়েছে, আমি তো পুরো শকড যে কি রে ভাই, এটা কি হইতেছে। তো যাই হোক, তো এটা এখন থেকে এখনো সময় আছে ভাই, তোমরা এই লুপ হোল থেকে আগে বেরো, যারা এরকম 101টা কোচিং এ ঠ্যাং ছড়ায় রাখছো। আমাদের সময় করোনা ছিল দেখে আমরা এটা পারছি, যে এক একটা যে কোচিং এ ভর্তি ছিলাম একটু একটু করে সব জায়গা থেকে নিয়ে মোটামুটি। বাট এখন কিন্তু করোনা নেই। আর 26-এর কেউ যদি এই লাইভটা দেখে থাকো বা এই ভিডিওটা দেখে থাকো, 26-এর জন্য বলবো যে তোমরা কিন্তু মানে যদি ভালো করতে চাও অ্যাডমিশন ফেজে, তাহলে ইন্টার লাইফ থেকে পড়া শুরু করো। ইন্টার লাইফে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। তারপরে হলো গিয়ে ইন্টার লাইফ থেকে তুমি জিকে ইংলিশ একটু একটু পড়তে পারো, কারণ ওভার দ্য নাইট 120 দিন, ধরো মেডিকেলে হাইয়েস্ট 4 মাসও যদি তুমি সময় পাও, বা ধরো 3 মাস, 120 থেকে 90 দিনে তুমি আহামরি কোনো কিছু শিখে ফেলবা না, যদি তোমার প্রিভিয়াস মানে পড়াশোনা একটু ঠিকঠাক না থাকে। আচ্ছা, তো আরেকটা মানে টপিক যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হলো গিয়ে এমসিকিউতে কিভাবে আমি মার্ক বাড়াবো। এমসিকিউতে সবাই হয়তো এখন অনেক কম মার্ক পাও, এমসিকিউর মার্কটা কিভাবে বাড়াবো। দেখো, এমসিকিউ খুবই সোজা। সোজা বলতে 60 মিনিট 100টা এমসিকিউ, বাট তোমার 60 মিনিটের ভিতরে প্রথম ধরো 5 থেকে 8 মিনিট তুমি উপরে ফিল আপ, রোল ফিল আপ, এগুলো তো তোমার সারা জীবন লাগবে। এটা তুমি এখন মেডিকেলের ভর্তি পরীক্ষা দাও কিংবা তুমি কোচিং এর ভর্তি পরীক্ষা দাও, এতটুকু একটা সময় সব জায়গায় লাগবে। তো আমি ধরলাম 50 মিনিটে 100টা এমসিকিউ, ঠিক আছে? 50 মিনিটে 100টা এমসিকিউ। সো মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি দেখো যে কতটুকু সময় পাইতেছো। এর ভিতরে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো অনেক ভাবতে হয়, ভেবে অ্যান্সার করতে হয়। কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো এক লাইনে অ্যান্সার করে পারা যায়। তো যেসব প্রশ্ন অনেক বেশি ভাবতে হয়, সেই সব প্রশ্নগুলো তুমি সবসময় চেষ্টা করবে একদম শেষের দিকে অ্যান্সার করতে। আর যেসব প্রশ্ন তুমি এক দেখায় পারা যাও, এইসব প্রশ্ন তুমি যেই পরীক্ষায় দাও না কেন, সব জায়গায় ট্রাই করবে একবারে সিরিয়ালি দেখায় ফেলতে। এতে কি হবে, তুমি কনফিডেন্স পাবা যে আমি পুরোটা প্রশ্ন একবার তো অ্যাটলিস্ট পড়ছি, এটাই অনেক। একটা ধারণা পাবা যে প্রশ্নটা কেমন হয়েছে। বাট যদি তুমি এরকম করো যে আপু আমি 25 নাম্বার একটা প্রশ্ন, ওটাতে আমি পুরো স্টাক, ওটার বাইরে যেতে পারতেছি না, আমি ওটাতে কি আছে এটা নিয়ে গুতাইতে গেছি, আলটিমেটলি তোমার কিন্তু কোনো লাভ হবে না, তুমি টাইম ওয়েস্ট করতেছো। কারণ ইন্ডিভিজুয়ালি তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় কিন্তু সীমিত, ঠিক আছে? এবং এই জিনিসটা আমার প্রথম যখন আমি কোচিং গুলো পরীক্ষা দিতাম তখন হতো, পরে আমি এটা ঠিক করে ফেলছি। এবং আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আমি পুরো 100টা প্রশ্ন দেখতে আমার প্রায় আধা ঘন্টার মধ্যে আমি 100টা প্রশ্ন দেখে ফেলছি, দাগাই নাই, কিন্তু দাগাইছি মানে কয়েকটা বাকি ছিল, 20টার মতো প্রশ্ন বাকি ছিল, যেগুলো একটু মনে আছে, সেগুলো ভাইবা চিন্তা অ্যান্সার দেওয়া উচিত, ঠিক আছে? তো প্রশ্নের আরেকটা জিনিস কি, যে ধরো তোমরা এখন হয়তো টিউটোরিয়াল এক্সামগুলো খালি সব মিলায় দাও, এছাড়া নতুন ডেইলি এক্সামগুলো একটা সাবজেক্টে 50 মার্কের পরীক্ষা দাও। 50 মার্কের পরীক্ষাগুলো আসলে তোমার মানে অবস্থান ভালো করে যাচাই করা হয় না কেন, পুরাটা সবগুলো প্রশ্নই একটা টপিক থেকে আসছে, একটা টপিক একটা সাবজেক্ট। বাট যখন তুমি টিউটোরিয়াল পরীক্ষা দাও, তখন একটা প্রশ্ন থাকে জিকে থেকে, একটা ইংলিশ থেকে, একটা ধরো একটা ফ্রেজ এন্ড ক্লজ থেকে একটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন হুট করে আসছে জিকে থেকে, আরেকটা সে জুওলজি থেকে। তো তোমার ব্রেন মাল্টি ডাইমেনশনাল ভাবে ভাবতে শিখে, আল্লাহ মানে বারবার জাম্প করে, টপিক টু টপিক জাম্প করে, সেইটা হলো ওয়ান টাইপ অফ প্র্যাকটিস। তো তুমি এখন যারা দেখতেছো, আপু আমি তো ডেইলি এক্সামে 50-60 পেয়ে যেতেছি, খুবই 50-এর ভিতর 50 পাইতেছি, 45 পাইতেছি, খুব খুশি। এই পার্সন গুলো যখন টিউটোরিয়ালে যাবা, তখন তুমি দেখবা তোমাদের মার্ক ড্রাস্টিক্যালি কমে গেছে, ঠিক আছে? অনেকে 170 পাবা, 60 পাবা,
তো তাদের জন্য বলবো এই জিনিসটা যাতে ফিউচারে না হয় সেই জন্য তোমরা এখন থেকে বাসায় সবাইকে মডেল টেস্ট পেপার এগুলো দিচ্ছে, এগুলো সলভ করো। আর যারা 1 মাসের মধ্যে এখনো কোয়েশ্চেন ব্যাংক পুরোপুরি সলভ করো না তাদের জন্য সমবেদনা, কারণ এতদিনে তোমাদের প্রশ্ন মানে বিগত বছর 20 বছরের প্রশ্ন, অ্যাটলিস্ট 20 বছরের প্রশ্ন দেখে ফেলা উচিত ছিল, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হলো সেকেন্ড টাইমারটা কি করবো আপু এখন। সেকেন্ড টাইমার আমি যাদেরকে পড়াইছি পার্সোনালি বা পড়াইতেছি ওদের সবার কিন্তু একবার সিলেবাস শেষ হয়েছে। আমি নিজে শেষ করাইছি, কোচিং এর সাথে শেষ করছি, এবং সবাই কোনো না কোনো কোচিং এ ভর্তি ছিল, ঠিক আছে। তো ওরা সবাই কোনো না কোনো কোচিং এ ভর্তি ছিল, ওদের সব কিন্তু পড়া শেষ, ঠিক আছে। এখন তোমরা যদি বলো আপু আমি সেকেন্ড টাইম আমি এখন থেকে শুরু করতে চাই, আমার দ্বারা কি হবে? আমি এই প্রশ্নের উত্তর দিব না। যদি তুমি সেকেন্ড টাইমার হওয়ার সিদ্ধান্তটা এখন নেওয়ার সময় না, কারণ তোমার আরো আগে থেকে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। যারা আরো 3 মাস আগে থেকে পড়তেছে, আমার কাছে পড়তেছে হোক, রেটিনার কাছে, যে কোনো কোচিং মেডিকুল যেখানে পড়তেছে, ওরা তো অবশ্যই তোমার চেয়ে আগে, তাই না? সো ওদের মোটামুটি একবার সিলেবাস শেষ। তোমার যদি এখনো সিলেবাস শেষ তুমি যদি এখনো অথই পানিতে হাবুডুবু খাও, তাহলে এখানে কিছু বলার নেই, ইউ আর আউট অফ দ্য সিলেবাস নাও, ইউ আর আউট অফ দ্য সিলেবাস। আচ্ছা, তো আরেকটা জিনিস সেটা হলো যে সেকেন্ড টাইমার যারা একবার রিভাইজ শেষ হয়েছে, সেকেন্ড টাইম সব জায়গায় আবার ধরো যারা সেকেন্ড টাইমার কোর্সে ভর্তি ছিল ওরা প্রথমে কোচিংগুলোর সাথে একবার শেষ করছে, এখন ওই কোচিংগুলোদের ফার্স্ট টাইমারদের সাথে পরীক্ষা দেওয়ায় দেখতেছে যদি সবার প্লেস কেমন, এবং এখন 3 মার্ক করে কাটতেছে আরো। সো এখন ঠিক আছে, একটা কম্পিটিটিভ অবস্থায় আছে, যার আমি আমার অ্যাকচুয়াল মার্ক কত পরীক্ষায় আমি সেটা এখন মানে যাচাই করার সুযোগ পাইতেছি, এটা অনেক বড় জিনিস। তোমাদের 3 মার্ক কাটলে এটা নিয়ে মাথায় ঘামেও না, কারণ 3 মার্ক মেডিকেলের জন্য আহামরি কিছু না, মানুষ এমনিও 3 মার্ক এমনিও ভুল করে, তো এটা নিয়ে তোমরা ভাইবো না। তোমরা সবচেয়ে বেশি মানে গুরুত্ব দাও যাতে তোমরা 100% প্রিপারেশন কমপ্লিট করে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, পড়তেছি কিন্তু মার্ক ভালো হইতেছে না, এটা খুবই কমন প্রবলেম, এবং এটার যদি তুমি একটু সমাধানে যাইতে চাও তাহলে তোমার দেখতে হবে যে তুমি মার্ক কোথায় তোমার যাইতেছে। 4 ধরনের জায়গায় তোমার মার্ক যেতে পারে। প্রথমত যে পড়ছি আপু বাট ভুলে গেছি, মাথায় কিছু মনে নাই, আমি পুরো ব্ল্যাঙ্ক, আমি অ্যান্সারই পারি না, এটা একটা। সেকেন্ড মার্ক যাইতে পারে আপু কনফিউজড, যে এ আর বি কিনা, বি দাগাইছি অ্যান্সার হবে এ। সো এটার জন্য তোমার আরো বেশি ভালো করে জিনিসটা মেমোরাইজ করতে হবে, এবং অপশন না দেখে কোনো জাস্ট প্রশ্ন পড়ে সাথে সাথে উত্তর মাথায় আনার যে ব্যাপারটা ওটা করতে হবে। থার্ডলি সেটা হলো যে প্রশ্ন পড়তে ভুল করছো, যেমন আমার হয়েছে, আমি আমার পরীক্ষা দিছি কয়েকদিন আগে, আমার তোমরা হয়তো জানো আমার টার্ম ছিল, আর টার্মে পরীক্ষার প্রশ্ন ছিল কি স্কুল হেলথ প্রোগ্রাম বাংলাদেশে কি কি আছে। আমি এক্সাম হলে আমার মাথায় এমন গরম ছিল, আমি পড়ছি স্কুল হেলথ প্রবলেম বাংলাদেশে কি আছে, আমি ওটা অ্যান্সারই করিনি। পরে বের হয়ে শুনতেছি আমি একজন বলছি যে আমি তো এটা অ্যান্সার করি নাই, কি আসছে এটা প্রবলেম, মানে স্কুল হেলথ প্রোগ্রাম কোত্থেকে আসছে, এরকম মানে প্রবলেম হবে, আমি প্রোগ্রাম পড়ছি। তো পরে হলো গিয়ে আমি এক্সাম হল থেকে বের হয়ে যখন খেয়াল করলাম, আল্লাহ এটা তো পারা জিনিস আমি দিইনি। সো বুঝো, মানে পরীক্ষায় প্রশ্ন পড়তে আমারও ভুল হয়, তোমাদেরও ভুল হতে পারে, এবং ওইটার জন্য তোমরা ভুল করো। দেখা গেছে ধরো সূর্যের আলোর গতিবেগ কত কিলোমিটার পার সেকেন্ড, তুমি হয়তো মিটার পার সেকেন্ডে অ্যান্সার দিয়ে আসছো, এটা একটা। আর লাস্টলি যেটা সেটা হলো কি দাগানোর ভুল, কয়ের জায়গায় ঘ দাগাইছি, ঘয়ের জায়গায় ক দাগাইছি, 4-এর জায়গায় 3 দাগাইছি, এরকম করে কন্টিনিউয়াস সব ভুল। অনেকের এটা কমন ভুল হয়, বুঝা গেছে। সো এই 4টা জিনিস, এবং লাস্টলি আরেকটা যেটা সেটা হলো কি আপু এক্সট্রা ইনফো যা দেয় সব ভুল করি, আমি এক্সট্রা ইনফো কিছু পারি না ভাই। এক্সট্রা ইনফো তোমাকে পারতে হবে। আমি 2021 সালে পরীক্ষা দিছি, 21 সালে কিন্তু আমাদের মোটামুটি ভালোই এক্সট্রা ইনফো দিছিল, মানে এখনকার এরপর 22-23 থেকে যে এক্সট্রা ইনফো দেওয়া শুরু করছে অকল্পনীয়। শৈবাল সত্তার থেকে এক্সট্রা ইনফো দিয়ে ভরায় রাখছে, এত কঠিন হয়ে যেতেছে দিন দিন মানে প্রতিযোগিতাগুলো। সো এই সময় এই যুগে এসে যদি বলে আপু আমি এক্সট্রা ইনফো পারি না, তুমি লুজার। তুমি অনেক পিছের দিকে আসো ভাই। সবাই জানে যে এখন এক্সট্রা ইনফো আছে, প্রত্যেকটা কোচিং থেকে বই প্রোভাইড করে, তুমি পড়তেছো না কেন? আচ্ছা তোমার ধরো কোচিং এর বইও নেই, তুমি তো মাগনা টেলিগ্রামে পিডিএফ এর অভাব নেই, পিডিএফ থেকেও পড়তে পারো। আচ্ছা, সেকেন্ড টাইম হিসেবে ন্যূনতম 4 থেকে 5 বার সিলেবাস শেষ করেছে, ন্যূনতম। অনেক বেশি এক্সপেকটেশন ছিল, টিউটোরিয়ালে 50-এর উপর উঠাইতে পারেন, এটা খুবই ডেঞ্জার জোন। টিউটোরিয়ালে অ্যাটলিস্ট 80 পাইতে হবে, অ্যাটলিস্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে যেটা কথা বলতে চাই সেটা হলো যে অনেকে এখন মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিবা, পরীক্ষা যত ঘনায় আসবে তখন তত দেখবা কি তোমরা প্যানিক করতেছো, প্যানিক করে
পড়তে পারতেছো না, বা এখনই অনেকে হইতে পারে যে কয়দিন আগে আমি একটা নিউজ দেখলাম বলতেছে যে আমাদের নাকি নতুন করে অনুধাবনমূলক কি কি প্রশ্ন প্রশ্ন আসবে নাকি, তারপর আইকিউ থেকে প্রশ্ন আসবে, এসব প্রত্যেক বছর এমন কোনো বছর নাই যে বছর এই ধরনের অহেতুক গুজব ছড়ায় না মেডিকেল নিয়ে। গত বছর হুট করে আন্তর্জাতিক অ্যাড করে দিচ্ছে। এখন বাংলাদেশ এমন একটা দেশ, তাদের এখানে আমাদের উপরের লেভেলে যে ব্যক্তিগুলো বসে যে কোনো সময় যে কোনো কিছু নতুন নিয়ম তোমার উপর ঠিপা দেয়, ঠিক আছে? এখানে তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। যদি এরকম কোনো কিছু দেয় সেটা তোমার একসেপ্ট করতে হবে। এটা নিয়ে দুশ্চিন্তা করলে এমন হবে না যে তুমি দুশ্চিন্তা করতেছো তারা এক্সামে দিবে না, তাদের যদি দেওয়ার থাকে তারা দিবেই। বাট এটা নিয়ে দুশ্চিন্তা করে তোমার গেইনটা কি? আলটিমেট গেইন তো কিছু না। সো তুমি একটা জিনিস ভাবো, যেই ধরো কালকে অ্যানাউন্স করলো যে আমার এখন থেকে মেডিকেল আইকিউ থাকবে, ওই মোমেন্ট থেকে যে অনেক কিছু পরে আগে আছে পরীক্ষায়, তার অবস্থান যেখানে তোমার অবস্থানও সেখানে, সেও আইকিউ নিশ্চয়ই কিছু মানে তুমিও পড়ে নাই। সো এখান থেকে তোমার রেসটা শুরু হবে, এমন আছে তোমার রেসটা আগে থেকে শুরু হইতেছে, ঠিক আছে? সো ওই টাইমে সবাই দাঁড়িয়ে পাল্লায় সেম। সো এটা নিয়ে এত ভাবার আমি কোনো কারণ দেখি না। তোমার মেইন টার্গেট থাকবে যে তোমার নিজের আয়তার মধ্যে তুমি কতটুকু ভালো দিতে পারছো। মেডিকেলে 80% প্রশ্ন খুবই ইজি হয়, টাচ মি তুমি প্রত্যেক 24 তারপর 23, 22, 21 প্রত্যেকটা বছরের প্রশ্ন দেখো, ন্যূনতম 80টা প্রশ্ন খুবই ইজি হয়, 20টা প্রশ্ন একটু হার্ড হয়। যারা হার্ড গুলা পারে ওরা ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দী মানে ঢাকার মেডিকেল গুলা পরে আস্তে আস্তে পিছিয়ে রাখে। তুমি ইজি প্রশ্ন যদি ভুল না করো তাহলে চোখ বন্ধ করে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। এক্সাম হলে প্যানিক না করো তাহলে তুমি চান্স পেয়ে যাবা। বাট তুমি প্যানিক করে আরে আপু আমি তো শেষ, এটা প্রত্যেক বছর হয়। জিকের কিছু ইম্পর্টেন্ট টপিক আমি আজকে বলবো, যেহেতু আমি আলাদা করে তোমাদের জন্য ভিডিও টিডিও কিচ্ছু বানাইতে পারি না, বিকজ আমার নিজের প্রচন্ড ব্যস্ততা থাকে, আমার পড়ালেখা, আমার নিজের লাইফ, তারপর আমার স্টুডেন্টরা অনলাইন অফলাইন সব মিলে একদমই তোমাদের আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে যে আমি তোমাদেরকে কোনো সাজেশন বা কিছু দিতে পারি না। তো জিকের জন্য তোমরা যারা মানে লাইভটা দেখতেছো তোমাদের বলি যে একটা খাতা কলম নিয়ে টপিকগুলো লিখে রাখো। জিকের টপিকগুলো আমি অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক বলবো। প্রথম শুরু যে করছি জুলাই আন্দোলন নিয়ে তোমরা একটা জিকে পাবা। বাংলাদেশের নদ নদী ক্ষুদ্রতম বৃহত্তম, বাংলাদেশের কোন নদীর উৎপত্তি স্থল, এগুলো কিন্তু রিসেন্ট পিলিতেও আসছে, বিসিএস এর পিলি থেকে শুরু করে সব পরীক্ষা এগুলো আসে। বাংলাদেশের নদ নদী ক্ষুদ্রতম বৃহত্তম, কোন জেলা বড় কোন জেলা ছোট, তারপর হলো গিয়ে কোনটা দেশের সর্বদক্ষিণে সর্বপশ্চিমে, ঠিক আছে? এরকম এসব টপিক এগুলো থেকে একটা পাবা। বাংলাদেশের চারপাশে ভৌগোলিক অবস্থা মানচিত্র, কোনটা কোন জায়গায় আছে, এটা একটা টপিক। এটার সাথে আদিবাসী টপিক থেকেও প্রশ্ন পাইতে পারো। রিসেন্টলি দেখছি সবগুলো কোচিং একটা কমন প্রশ্ন দিচ্ছে আদিবাসী নিয়ে, যে বাংলাদেশের মুসলিম আদিবাসী জনগোষ্ঠী কারা। কেউ যদি পারো অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি এটা বলবো না, এটা আমি জানি, বাট অ্যান্সার বলবো না। তোমরা যারা মানে লাইভটা দেখবো ওরাই ভাবো এটা। আচ্ছা, এই টপিক গেল। আরেকটা টপিক যেটা খুবই কমনলি আসতেছে সেটা হলো কি বাংলাদেশের প্রাচীন বিদ্রোহগুলা। যেমন রিসেন্টলি চাকমাদের একটা তুলা বিদ্রোহ হয়েছিল, সেই তুলা বিদ্রোহ নিয়ে দেখলাম একটা প্রশ্ন আসে যে চাকমার কি নিয়ে বিদ্রোহ, তুলা বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে। আরেকটা ছিল টং আন্দোলন বা টং বিদ্রোহ, এটা ময়মনসিংহ এলাকায় ওখানে হয়েছে। তো এই যে প্রাচীন বিদ্রোহ, ধরো সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, প্রাচীন আমলের যে বিদ্রোহ গুলা হয়েছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করে প্রাচীন আমলের, এখান থেকে মনে হয় এবার একটা প্রশ্ন পাইতে পারো। আর এরপরে আরেকটা টপিক বলবো, সেটা হলো বাংলাদেশের কিছু বড় বড় আন্দোলন, যেমন ধরো গণ অভ্যুত্থান 69-এর 90-এর, ঠিক আছে? 69-90, ধরো শহীদ ওই যে গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাত, নূর হোসেনের সেই ইয়াটা, তারপর আসাদের শার্টকে মানে এটা কার লেখা, এই যে তৎকালীন সময় গণ অভ্যুত্থানের সময় লেখালেখিগুলো বা ফেমাস ব্যক্তিত্ব কারা কবে শহীদ হয়েছে, কোন প্রফেসর শহীদ হয়েছিলেন ওই টাইমে, সে কোন কিসের টিচার ছিলেন, বা বুদ্ধিজীবীদের কে কোন জায়গায় ছিলেন, এগুলো কিন্তু একদম রাজনৈতিকভাবে নিরপেক্ষ টপিক। কারণ বাংলাদেশে হলো গিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা বিসিএস বলো, সরকার পরিবর্তনের সাথে সাথে প্রশ্ন পরিবর্তন হয়ে যায়। বাট এইসব এমন কিছু টপিক যেগুলো হলো গিয়ে আচ্ছা, আমার এটা মাহাদি হাসান, রুকসাত সাইবা, তোমরা সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড। তো যেটা বলতেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে সাথে জিকেও পরিবর্তন হয়ে যায়। আমি 21 সালে যখন পরীক্ষা দিচ্ছি আমার মানে জিকে 10টার ভিতর 3টে শেখ মুজিব নিয়ে প্রশ্ন আসছিল, অলমোস্ট মানে চিন্তা করা যায় 3টার মতো প্রশ্ন আসছে তাকে নিয়ে। তো এর গত বছর কোনো প্রশ্ন আসেনি শেখ মুজিবকে নিয়ে। সরকার চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ফ্যাক্ট। বাট আমি যে টপিকগুলো বললাম মানে এটা হলো গিয়ে যেই সরকারই থাকুক না কেন তোমাদের দিবে,
ঠিক আছে? তো যেটা বললাম যে ওই 69 আর হলো গিয়ে 90-এর গণ অভ্যুত্থানের সময় কারা কারা শহীদ হয়েছে, ব্যক্তিত্ব কারা, এগুলো নিয়ে পড়বা। এরপরে আমাদের বিভিন্ন সময়ের যেহেতু তোমাদের এখন জিকে মুক্তিযুদ্ধের উপর সীমাবদ্ধ নয়, পুরা উন্মুক্ত, সেক্ষেত্রে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের ফেমাস সাহিত্য, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিম উদ্দিন সহ যত ফেমাস, জীবনানন্দ দাশ, যত ফেমাস কবিদের সাহিত্যকর্ম যা যা আছে এগুলো নিয়ে তোমাদের আইডিয়া রাখতে হবে। বিকজ বিসিএসও দেখলাম কাজী নজরুল ইসলামের একটা সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসছে, এগুলো এভারগ্রিন টপিক। আরেকটা টপিক হলো গিয়ে তোমাদের আন্তর্জাতিকের মধ্যে রিসেন্ট কি কি কাজ হচ্ছে, কি কি চুক্তি হইতেছে, বিশ্বে কি চলতেছে, কোন দেশের সাথে যুদ্ধ চলতেছে, কোন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, বা বর্তমানে কি চলতেছে, নোবেল কে পাইতেছে, এগুলো ঠিক আছে, কোন মহামারী কি ছড়াইছে কিনা, বা কোন দেশে কি চলতেছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আন্তর্জাতিকের ক্ষেত্রে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায়, ওই সংস্থাগুলোর কাজ কি, ঠিক আছে, এগুলা। আর রিসেন্ট বাংলাদেশে একটা ইপিআই একটা নতুন ভ্যাকসিন অ্যাড হয়েছে, টাইফয়েডের টিকা। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিকে আমি মনে করি, কজ কালাজ্বর নির্মূল হয়েছিল কবে, এটা যেহেতু আসছে, এগুলো পাবলিক হেলথ রিলেটেড একটা প্রশ্ন। সো টাইফয়েডের যে টিকাটা, এটা হলো গিয়ে রিসেন্টলি ইপিআই শিডিউলে অ্যাড করা হয়েছে। টাইফয়েডের টিকাটা হলো কি 5 থেকে 15 বছর বয়সী ওদের জন্য। এটা কিন্তু একদম লেটেস্ট, খুবই গরম একটা জেনারেল নলেজ তোমাদের জানা জরুরি যে ইপিআই কি। ইপিআই হলো গিয়ে তোমার ওই যে আমাদের যে টিকার প্রোগ্রামটা আছে তোমাদের সবার জুওলজি বইয়ে কিন্তু আছে, ঠিক আছে, এক্সটেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম। এটা তোমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটাতে টাইফয়েডের টিকা লেটেস্ট অ্যাড হয়েছে, এটা তোমাদের সবার জানা উচিত। এই বছর জিকেতে আসলে আসতেই পারে, খুবই যারা মেডিকেল সেক্টরের সাথে রিলেটেড ওরা জানো। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম অনেক কোচিং এ এটা পড়েছে, সেটা হলো বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান যেগুলো চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থার সাথে রিলেটেড, যেমন গত বছর ঢাকা মেডিকেল কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা আসছে। এরপরে ধরো ইব্রাহিম মেডিকেল কলেজ, যেটা আমরা বারডেম হিসেবে চিনি, বারডেমের ফুল ফর্ম কি, এটার প্রতিষ্ঠাতা কে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে। তারপর বর্তমানে যেটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, আগে যে পিজি হসপিটাল বা বিএসএমইউ ছিল, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোথায় অবস্থিত, এগুলো সম্পর্কে একটু ছোট জিনিস মাথায় নিয়ে যাও। তারপর আমাদের জাদুঘরগুলো, কোন জাদুঘর কোথায় অবস্থিত, কোন ভাস্কর্য কে তৈরি করছে, ভাস্করের নাম কি, এগুলো একটু পড়ে যাও। বাস মোটামুটি এগুলো হলো এমন টপিক যেগুলো একদম নিরপেক্ষ। মহাদেশগুলোর নাম, কোন মহাদেশ বড়, কোন মহাদেশ ছোট, মহাসমুদ্রের নাম কোনটা বড় কোনটা ছোট, টাইগ্রিস নদী, তারপর তোমার মিশরের নীল নদ, অনেক ফেমাস কিছু নদ নদী আছে। আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াইছি তখন বলতাম যে ভাই এখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা প্রাচীন বাঙালি শাসন আমল, সুলতান শাসন আমল, পাল, সেন, এগুলো কে ফেমাস ছিল, কার সময় কোন বই ফেমাস ছিল, কার সভাকবি কে ছিল, কে বাংলায় প্রথম আসছে, কার আমলে চীন থেকে কোন পর্যটক আসছে, এগুলা একদম নখদর্পণে থাকা লাগবে, এগুলো একদম মুখস্থ থাকা লাগবে। তারপর বাংলায় বাংলাকে খুব বেশি অবদান রাখছে, ওই সময়কার শ্রেষ্ঠ শাসনকর্তা কে ছিল, এগুলো একদম রেগুলার কোশ্চেন, এগুলো প্রত্যেক বছর জিজ্ঞেস দেয়। এবং এইটা একটা প্রশ্ন থাকে, প্রাচীন বাংলার সেই আমলের একটা প্রশ্ন থাকবেই। সো মোটামুটি এই যে টপিকগুলো বললাম, এটা এই বছর, এই যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি 25 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা এই রেকর্ড ফেসবুক ডিলিট করে দাও, আমি এটা সেভ করে রাখবো। মার্কেট এই সব টপিক যেগুলো আমি আজকে বললাম, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন থাকবেই, একেবারে শিওর, আমি আমার অভিজ্ঞতা যা বলে। আচ্ছা, সো মোটামুটি এগুলাই। আর ইংলিশের ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম 100 পেজ পড়ো, 200 পেজ পড়ো, পরীক্ষা যে 2টা আসবে সেটা যে কমন পড়বে এটা কোনো শিওরিটি নেই। সো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমরা তো কান্নাকাটি করো না, কোনো লাভ নাই, ঠিক আছে। এর জায়গায় তোমরা যেটা করতে পারো সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, গ্রুপ ভার্ব পড়ো, ফ্রেজ এন্ড ক্লজ পড়ো, ইডিয়মস এন্ড ফ্রেজ পড়ো, সিনোনিম অ্যান্টোনিম এগুলো বাদ দাও। এর জায়গায় টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপর পার্টস অফ স্পিচ, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়ো, এগুলো কমন পাবা। সিনোনিম অ্যান্টোনিম কমন পাবা কিনা কোনো সিউরিটি নেই, ওটা নিয়ে কেন মানুষ পড়ে থাকে। আমিও পড়েছিলাম বলতে কি, আমি যখন শুরুর দিকে অনেক প্যারা খেতাম এটা নিয়ে, পরে একটু ছেড়ে দিচ্ছি। আমার অনেক সিনিয়ররা বুঝাইছে যে দেখ ভাই এগুলো করে আসলে লাভ নাই, 15টা থেকে তুই 2টা সিনোনিম অ্যান্টোনিম দেয়, তোর কমন না পড়লে তুই এমনও পারবি না, অন্য পারবি না, তুই বাকি 13 মার্কে ফোকাস কর। এরপর থেকে আমি যেমন আমাদের মেডিকো জনি ভাই এটা বলছিল আমাকে, আমি একদম স্পষ্ট মনে আছে, এরপর থেকে আমি সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্যারা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি।
আমি বলছি যে ঠিক, আমার দরকার নেই এটার, এই 2 মার্কের জন্য 13 মার্ক বাদ দিয়ে বসে থাকার। ইন্টারন্যাশনাল নিয়ে কি করবো বুঝতেছি না। আমি বলবো ইন্টারন্যাশনালে মেডিকোর বইটা অনেক ভালো, মেডিকো একটা আলাদা বই বানাইছে ইন্টারন্যাশনালের উপর, খুবই সুন্দর বই, খুবই ভালো বই, ওটা করলে পড়তে পারো। আর ইন্টারন্যাশনাল আমি যে টপিকগুলো বললাম সেগুলো, যে রিসেন্ট বিশ্বে কি হইতেছে, মহাদেশ উপমহাদেশের বড় কোনটা ছোট কোনটা, সমুদ্র, বিখ্যাত ব্যক্তিত্ব উপমহাদেশের, মানে ফেমাস এমন জিকে কিন্তু খুব কমন টপিকগুলো থেকে আসে, আনকমন টপিকগুলো থেকে কিছু আসে না। গ্রুপে দিয়ে দিন প্লিজ, আমি ট্রাই করবো রে ভাই, আমার তো সময় হয় না, এটা হলো গিয়ে মেইন কাহিনী। ইনশাল্লাহ ট্রাই করব যে মানে মহাবিশ্ব, মহাসাগর, মহাদেশ, এগুলাই নেই, বুঝে গেছে। তারপর হলো গিয়ে বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, বড় কোনটা ছোট কোনটা, তারপর বিভিন্ন দেশে কবে মানে কিছু ফেমাস ব্যক্তিত্ব, যে অমুক কোন দেশের নাগরিক ছিল বা কে বর্তমানে নোবেল পাইছে, এগুলাই। এর বাইরে খুব একটা না। আর তোমরা জাতিসংঘের যে পার্টগুলো আছে, যে জাতিসংঘ অঙ্গ সংস্থান কোনটা, সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর হলো গিয়ে WHO বর্তমান মহাসচিবকে, এই ধরনের প্রশ্নগুলো পড়তে পারো, সার্ক নিয়ে পড়তে পারো। রেটিনায় ডেইলি এক্সামে 42+, টিউটোরিয়ালে 75 to 85। নেগেটিভ মার্ক কমাতে পারতেছি না। নেগেটিভ মার্ক সবসময় যে খারাপ তা না। আমি কিন্তু আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 মার্ক অ্যান্সার করে বসে, মানে 100 মার্ক দিছি, 100তে 100 অ্যান্সার করছি। এরকম কি ছিল যে আমি জানতাম আমি 100তে 100 পাবো? আমি 100তে 100 পাবো না, এটা আমিও জানতাম এক্সাম হলে, বাট আমি রিস্ক নিছি। কারণ আমার মনে হয়েছিল যে ওই টাইমে হুদা কামে আমি যদি তোর করতাম, যে দেখা গেছে যে ভয়ে 90টা দাগাইছি, আল্লাহ, মানে আমার 90 থেকে মার্ক আরো কমতে পারতো। আমি কনফিডেন্ট ছিলাম যে 100টার ভিতরে আমি 100টা দাগেলে আমার 90টা ঠিক হবে, 10টা ভুল হইতে পারে, ভুল হইলে আমার 2.5 মার্ক কাটা যাবে, ওখান থেকে তো রাইটও হইতে পারে, তাই না? সো নেগেটিভ মার্কের জায়গায় তুই দেখ তোর ভুলগুলা কোন জায়গায়। আমি কিন্তু শুরুর দিকে বলছি যে কোন কোন টপিকগুলো মানে মানুষের ভুল হয়, সেই টপিকগুলো ফোকাস কর, ঠিক আছে? খুদাই মানে নেগেটিভ মার্ক নিয়ে প্যারা খাওয়ার চেয়ে যে আমি কেন ভুল করতেছি ওইটা মেইন। যে কনফিউজ, 2টা অপশনে কনফিউজ, নাকি 4টা অপশনই চিনি না, প্রশ্নই চিনি না, এক্সচেঞ্জও পড়ি নাই, না ভুল দেখাইতেছি, এর বাইরে তো ভুল আর হওয়ার কথা না, তাই না? সো তুই নেগেটিভ মার্কিং এর কথা বাদ দিয়ে 75টা ভুল, 15টা ভুল কোথা থেকে হচ্ছে এটা মাথায় রাখাটা মেইন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে বল, লাইভ অফ করে দিব এখন। আর কারো কোনো প্রশ্ন থাকলে বল। নেগেটিভের ভয়ে 100তে 90 বেশি থাকে না, এটা খুবই, তুই ভয় পাস কিসে? তোর হারানোর কি আছে বল? এমন যদি তোর প্রশ্ন এমন হয় আপু একেবারেই চিনি না, তাহলে ঠিক আছে ওটা ছাড়। বাট এমন যদি হয় আপু ভয়ের মধ্যে কনফিউজ, তাহলে রিস্ক নিয়ে দেখ। মেডিকোর কম্পেনিয়ন বুক করলে কি এক্সট্রা ইনফো কভার হবে? হ্যাঁ হয়, মোটামুটি ভালোই হয়। বাট কম্পেনিয়ন বুক কিন্তু মেইন বইয়ের, মানে মেইন বইয়ের অল্টারনেটিভ না। ডাইজেস্ট কিন্তু মেইন বইয়ের অল্টারনেটিভ বলতে পারি, ডাইজেস্ট পুরো ফুল একটা কমপ্লিট প্যাক। মেডিকোর কম্পেনিয়ন বুক শুধু এক্সট্রা ইনফোর একটা বই, ঠিক আছে? সেটা কিন্তু পুরোপুরি বইয়ের পরিপূরক না। ডাইজেস্ট কিন্তু বইয়ের পরিপূরক, মেইন বইয়ে যা আছে ডাইজেস্টে সব ঢেলা দেয়, দুটোর একটু পার্থক্য আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বল, আমি আসছি আর 5 মিনিট, এরপর আমি অফ করে দিব লাইভ। মেইন বই পড়ার পর এক্সট্রা ইনফো পড়া হচ্ছে না। আচ্ছা, এখন একটা পরীক্ষা তো তুই একবার দিস না, একটা টপিকের উপর অনেকবার করে আলাদা আলাদা করে দেওয়া, মানে পড়া হয়, ঠিক আছে? যেমন প্রথমে ডেইলি এক্সামে পড়বি, টিউটোরিয়ালে পড়বি, এরপর আবার ফাইনাল মডেল সাবিজাবি হবে। ডেইলি এক্সামের জন্য তুই এক্সট্রা ইনফো পড়তে পারিস না, টিউটোরিয়াল পরীক্ষার আগে এক্সট্রা ইনফোটা পড়, যেমনি করে পড়তে হবে। এক্সট্রা ইনফো না পড়লে বর্তমান দুনিয়ায় ভালো রেজাল্ট করা ইম্পসিবল। আমার প্রবলেম হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মেনটেন করতে পারতেছি না, মানে ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক প্রবলেম হচ্ছে, সেখানে সময় বেশি দেওয়ার ট্রাই করি, পরে দেখা যায় অন্য কোনো সাবজেক্ট ধরতে পারি না। প্রথমত কোচিংয়ের সাথে আগা, কোচিংয়ে ফিজিক্স পড়ালে এখন ফিজিক্স পড়, কোচিংয়ে কেমিস্ট্রি পড়ালে কেমিস্ট্রি পড়, এরপর দিনে একটা এক্সট্রা টাইম রাখ প্রিভিয়াস পড়ার জন্য। ধর কোচিংয়ে ফিজিক্স পড়াইতেছি কিন্তু তোর বায়োলজি কোনো একটা চ্যাপ্টারে গ্যাপ আছে, দিনে 24 ঘন্টারে ভাগ কর,
8 ঘন্টা ধর ঘুমাইলি, 8 ঘন্টা ঘুমাইলি, 6 ঘন্টা কোচিং করলি, 6 ঘন্টা কোচিং, এরপর বাকি সময় খাওয়া দাওয়া সব মিলে 2 ঘন্টা, বাকি টাইমটা পর, কারেন্ট পড়ার ফ্লো ঠিক রাখ, প্লাস প্রিভিয়াস একটা একটা করে টপিক শেষ কর। বুঝা গেছে? টাইম ম্যানেজমেন্ট ভাগ করে না পড়লে এভাবে হবে না। আর এটা অনেকেরই লাগে যে একটা সাবজেক্ট পড়লে আরেকটা ভুলে যেতেছি। সো মানে দিন হিসাব কর যে শুক্র শনি এটা করব, শনি রবি এই সাবজেক্ট পড়বো, এভাবে করে আগা। নিজের হেল্প নিজের করতে হবে, প্ল্যান বের কর যে কিভাবে আমার এটা শেষ হবে। হ্যাঁ, কার কোনো প্রশ্ন থাকলে বলে, আমি লাইভ অফ করে দিই। আচ্ছা, তো সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ। আর আমি চেষ্টা করবো আমার এই পূজার বন্ধে আরো আরেকবার লাইভে আসা, সবার প্রশ্নের অ্যান্সার দাও। কজ আমার ইনবক্সে একগাটি প্রশ্ন দিয়ে কোনো লাভ নাই, ইনবক্স আমার দেখা হয় না। কজ ইনবক্সে পোলা বান্ধব একটা রিপ্লাই দিলে সে আরেকটা প্রশ্ন করতে থাকে হাই ব্রাইট মানে করতে থাকে, এবং ব্যাপারটা খুব অ্যানাইং। এবং একটা টাইমে আমি অনেক ইনবক্সে রিপ্লাই দিতাম, বাট এখন অফ করে দিছি। কজ পোলাপানরা অনেক বেশি একটা পর একটা প্রশ্ন করতে থাকে, এখানে অনেক টাইম ওয়েস্ট হয় এবং খুবই অপ্রাসঙ্গিক প্রশ্ন করে। মিনিমাম সেকেন্ডে আমার কত ঘন্টা পড়া উচিত? মিনিমাম সেলফ স্টাডি 8 ঘন্টা মিনিমাম। আচ্ছা, তো প্রচুর অপ্রাসঙ্গিক প্রশ্ন করে, যেমন ধর ওই দিন একটা আনাস ভাই ভিডিও দেখলাম, ভিডিওটা আমার আসলে খুব ভাল লাগছে। যে ভাই বলছে যে এক পোলাপান তার কাছে এসে বলতেছে, ভাই আমার তো সিলেবাস কমপ্লিট হয় নাই। বলে কি? ভাই বলছে টিচার নিয়ে পড়। বলে ভাই টাকা নেই। বলছে অনলাইন পড়। বলে আপু অনলাইনের জন্য আমার ফোন নেই। বলছে বাপ মার ফোন নিয়ে পড়। বলে কি বাপ মা ফোন দেয় না? তো তুই তোর নিজের সলিউশন যদি নিজে না খুঁজোস, তোর প্রবলেম ক্রিয়েট হইতেই থাকবে। তোর মানুষের জীবনে প্রবলেমের শেষ নেই, আমার লাইফে প্রবলেমের শেষ নেই, আমার লাইফে অনেক প্রবলেম। আমার প্রতিদিন খুব স্ট্রিক্টলি টাইম ম্যানেজ করতে হয়, আমার বিনোদনের জন্য কোনো সময় নাই। আমি আজকে আমার অফলাইন স্টুডেন্টদেরকে প্রায় 20 দিন পর পড়াইতে গেছি, বিকজ আমার নিজের পরীক্ষা চলছে। আমার পরীক্ষা গতকালকের আগে আমার গতকালকের আগের দিন শেষ হয়েছে, কিন্তু গতকালকে আমার বিভিন্ন কাজ ছিল, আজকেও মানে বিভিন্ন কাজ মোটামুটি ছিল। আমি একদিনও এখনো ভালো করে রেস্ট করতে পারিনি। গতকালকে আমার একটা কাজের জন্য কলেজ যাওয়া লাগছে, আমি এখন পর্যন্ত ভালো করে রেস্ট করতে পারিনি। আমার আবার পড়তে বসতে হবে, কারণ আমার অক্টোবর 9 তারিখে আবার পরীক্ষা। আমার জীবনে আমারও কিন্তু প্রবলেমের কোনো শেষ নেই, কিন্তু এরপরও আমার সময় ম্যানেজ করে আমার অনলাইন স্টুডেন্ট, আমার অফলাইন স্টুডেন্ট, আমার সবখানে সময় দেওয়া লাগতেছে। তোদের মাঝে মাঝে তো মানে ফেসবুকে আবার লেখালেখি করি, বা তোদের নিয়েও অনেক সময় ভাবি, পোস্ট টোস্ট করি। সো আমারও কিন্তু একটা মানে পড়ালেখা, ইভেন আমার যখন পরীক্ষা চলছে তখন আমারও ওইভাবে টাইম ম্যানেজ করতে হয়েছে, যে আমি এটা এখন পড়বো, এটা পরে পড়বো, এভাবে করে আমারও সময় ম্যানেজ করতে হয়েছে। সবকিছু অটোমেটিকলি কখনো হয়ে যায় না, কারোরই হয় না। সো যার লাইফে সমস্যা থাকবে সেটার সলিউশন নিজের বের করার চেষ্টা করতে হবে। 27-এর জন্য কিছু বলে যান প্লিজ। 27-এর জন্য 2টা অ্যাডভাইস দিব। প্রথম অ্যাডভাইস, প্রিভিয়াস অ্যাটলিস্ট 10 বছরের মেডিকেল প্রশ্নের ধরনটা দেখো। তুমি দেখবা 22-23 সেশনের পর থেকে প্রশ্ন কঠিন হওয়া শুরু করছে। এর আগে মোটামুটি প্রশ্ন তাও ছিল, এবং প্রশ্নের ধরন দেখে বুঝতে পারবা কোন জিনিস ইম্পর্টেন্ট, কোন জিনিস লেস ইম্পর্টেন্ট। ওইভাবে পড়ো এখন থেকেই। জয়কলি পড়ো, অ্যাসপেক্ট পড়ো, যাই পড়ো না কেন, ভালো কোনো বই পড়ো। বই পড়ে ভালো, যদি তোমার ইচ্ছা থাকে আপু আমি অ্যাডমিশনে ভালো কিছু করব, এখন একাডেমিক লাইফ থেকে পড়ো। অ্যাডমিশনের 3 মাসে তুমি কোনো বড় কোনো পাহাড় উপড়ে ফেলতে পারবা না, ট্রাস্ট পারবা না। যারা অ্যাডমিশনের আগে একাডেমিকে ভালো করে, একাডেমিকে পড়ে রাখে, ওরাই অ্যাডমিশনে ভালো করে। ইভেন কোচিংগুলো জানে যে কে এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, অলমোস্ট জানে। তাদের ওখানে যারা পরীক্ষা দেয় এদেরকে মার্ক করে রাখছে, বুঝছো? কোচিং এর ডাটাবেস বের করলে এরা বের হয়ে আসবে। সো তুমি নিজেকে আঙ্গাও। আমি কিন্তু ওদের ডাটাবেসে ছিলাম না, ছিলাম বলতে হয়তো প্রথম 200-300 জনের মধ্যে ভাবছি, বাট আমি যে টপ 50 পুরো বাংলাদেশের টপ 50-এর মধ্যে এসে বলবো, এটা মনে হয় কোনো কোচিং হয়তো ভাবেনি। আমি নিজের, আমার মা বাবার দোয়া, আমার মহান আল্লাহ তাআলা চাইছে, প্লাস নিজের যে একটা মানে প্রচন্ড লেভেলের যে একটা শ্রম ছিল, আমি একসাথে 3টা কোচিং, মেডিকো, উন্মেষ, রেটিনা, 3 জায়গায় অফলাইন পরীক্ষা দিতাম। বাসে বাড্ডা থেকে বাসে করে ফার্মগেট যাইতাম, ঝুলা ফার্মগেটকে পরীক্ষা দিতাম। সো ওই লেভেলের পরিশ্রম করে আমি নিজেকে ওইখানে নিয়ে গেছি। সবার লাইফে সমস্যা থাকে,
এখনো আমার লাইফে কিন্তু আমি সব সমস্যার সমাধান করে বসি না, আমার লাইফে এখনো সমস্যা আছে। নিজেকে উদ্ধার করো, ও নিজেকে ওই সমস্যা থেকে উদ্ধার করে নিজেকে পর্যায়ে নিয়ে যাও। রয়্যাল ভালো, বাট রয়্যাল অনেক বেশি ভাস্ট, প্রচন্ড ভাস্ট রয়্যাল। আমার এর জন্য রয়্যাল ভালো লাগতো না পার্সোনালি। একটু জয় কলিটা ভালো, জাস্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। রয়্যালের টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকটা ভালো, রয়্যালের কোশ্চেন ব্যাংক আছে, এটা জোস জোস, ওটার উপর কোনো কোশ্চেন ব্যাংক নেই। বাট নর্মাল প্রত্যেকটা বই, একটা জুওলজি বই এই মোটা, ওটা কে পড়বে ভাই? পোলাপান তো পড়ার আগেই ভাববে যে না 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 বাদ দি বাদ দি। আর লাস্টলি যেটা বলবো 27 ব্যাচ, তোমরা কোনো 27 ব্যাচের, থ্যাংক ইউ নাবিদ ভাইয়া, তোমরা যদি কেউ 27 ব্যাচের কেউ যদি ভিডিওটা দেখে থাকো, জিকে ইংলিশ এখন থেকে পড়। আন্তর্জাতিক, মহাসাগর, মহাদেশ, যে টপিকগুলো বলছি এগুলো এখন থেকে পড় ভাই, তুই অনেক আগায় থাকবি। জিকে আমার স্টুডেন্টরা সবচেয়ে বেশি কান্নাকাটি করে জিকে নিয়ে, বিকজ জিকে মুখস্থ করাটা টাফ, মুখস্থ করাটা আসলেই টাফ। কোন মহাদেশে কি হইতেছে ভাই প্রথম তোর মাথায় কাজ করবে এগুলো, যে না আমার কি হবে, আমার কি, আমি কেন পড়বো, বাট এগুলো পড়তে হবে। বিকজ মেডিকেলে আমরা অনেক কিছু পড়তেছি, যেমন আমাদের একটা সাবজেক্ট আছে কমিউনিটি মেডিসিন, মোটামুটি কঠিনই লাগে বলা যায়, কারণ এখানে অনেক মানে মানে মেডিকেল আমরা যেরকম প্র্যাকটিক্যাল জিনিস পড়ি, এখানে আরো অনেক কিছু সমাজ টাইপ জিনিসপাতি থাকে, বাট পড়তে হইতেছে, কারণ এটা আমার সাবজেক্টের, আমার মেডিকেলে, আমার এমবিবিএস লাইফের একটা অংশ, এখানে আমি কমপ্লেন করে তো আমার লাভ নাই। তারপর মাইক্রোবায়োলজি, কত কত বৈজ্ঞানিক নাম, এত কঠিন দাঁত ভাঙা যায়, এরপর মুখস্থ করতেছি। প্যাথোলজি, কত কত রোগের নাম মুখস্থ করতে করতে পরীক্ষার আগের দিন ঘাড় মার ব্যথা গেছে, মুখস্থ করতেছি, কারণ আমার মেডিকেল লাইফটাই এরকম। আমি স্বেচ্ছায় এই লাইনে আসছি, আমার মুখস্থ করা লাগতেছে। চোখ নাক মুখ বন্ধ করে থার্ড ইয়ারে ড্রাগের নাম মুখস্থ করছি, ফরেন্সিকে বিভিন্ন কিছু মুখস্থ করছি। তো তোদের যাদের আপু আমার মুখস্থ হয় না, আপু কিছুই পারি না, আমার মুখস্থ না হলে এই লাইনেই আসিস না, অ্যাডমিশন থেকে বিদায় নিয়ে তুই অন্য কোথাও যা, তুই ঢাকা ইউনিভার্সিটি যেখানে মুখস্থ বিদ্যা কম লাগে সেখানে যা, যেই লাইনটায় ফার্স্ট টু লাস্ট জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বিদ্যা, সেখানে আপু আমার মুখস্থ হয় না, এই ধরনের কথা নিয়ে মানে আমি এখন নিজে নিতে পারি না, কারণ ভাই আমাদের স্বাধীন মুখস্থই করা লাগে। সো নিজেকে যদি তোর মনে হয় আপু আমার মুখস্থ বিদ্যা খারাপ, তাহলে এই লাইন থেকে বের হয়ে যা, আগেই বের হয়ে যা। জিকে ইংলিশটা একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বলছি, এবং অনেক বলছি অনেক, যে জিকে কোন কোন টপিক পড়তে হবে, ইংলিশ কোন কোন টপিক পড়তে হবে, এই ভিডিওটা দেখলে আই থিঙ্ক কভার হয়ে যাবে, এর বাইরে আর তেমন কিছু নাই, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ। আর নিজেকে সবসময় একটা রিয়ালিটি চেক দিবি, ঠিক আছে? অনেকে ভাবে কি আল্লাহ আমার লাইফ এখন অনেক হার্ড, আমি মানে অ্যাডমিশন কোচিং এর সময়টা খুবই কষ্ট, অ্যাডমিশনের কোচিং সময়টা অবশ্যই কষ্ট। আমার অ্যাডমিশনের সময় দেখা যেত কি, আমি যখন বাস দিয়ে ফার্মগেট যাইতাম, এত সকালে এত ভিড় ঠেললা কোচিং করা, কোচিং এ আবার ভিড় ঠেললা ক্লাসরুমে ঢুকা, ফার্মগেট তো একটা বিরাট একটা কি বলবো রণক্ষেত্র। সো লাইফ হার্ড, লাইফ কারোর জন্য ইজি না, লাইফ মানে যদি না তোর অ্যানসেস্ট্রাল ওয়েলথ থাকে, লাইফ কারোর জন্য আসলে ইজি না, সবার জন্য এটা একটা র্যাট রেস, বিরাট আকার র্যাট রেস। সো তোদের মানে এই র্যাট রেসে সবারই সামিল হইতে হবে। যেমন আমাদের, আমি মানে এই ফোর্থ ইয়ারে এসে একটা বড় রিয়ালিটি চেক খাইছি কি জানো, আমি ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলি, যেই 20-22 জনই আমার লাইফটা দেখতেছে সবার ক্ষেত্রে, আমি হঠাৎ করে দেখলাম কি ফোর্থ ইয়ারে এসে আমাদের সিনিয়র 77 ব্যাচে তাদের অনেকে বিসিএস হয়ে গেছে, 76 তারা এখনো ইন্টার্নি শেষ করে তাদের বিসিএস হয়ে গেছে। এক ভাই বিদেশে বড় একটা ইয়েতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চলে গেছে, কত অ্যাচিভমেন্ট তাদের। বাট আমার লাস্ট কয় বছরে অ্যাচিভমেন্ট বলতে মেডিকেলে পড়তেছি আপাতত ঢাকা মেডিকেল, এটাই আমার অ্যাচিভমেন্ট। তো আমার তখন মনে হইলো যে না, এখানে একটা আসলে মানুষ কখনো থেমা থাকে না, মানুষ সব সময় তাকে নতুন একটা ডাইমেনশনে নিয়ে যেতে কাজ করে যায়। যেই ভাই বিদেশ গেছে, যে ফার্স্ট ইয়ার থেকে রিসার্চ রিলেটেড রিসার্চ পেপার মানে পাবলিশ করছে, রিসার্চ নিয়ে কাজ করছে, লিখছে, জুনিয়রদের গাইডলাইন দিচ্ছে, তাদের সহ রিসার্চ পেপার পাবলিশ করছে। আমার ফ্রেন্ড কারেন্ট আমার 79-এর অনেক ক্লাসমেটরা অলরেডি পেপার পাবলিশ করতেছে। সো এই জায়গাটা অনেক মানে আমি তখন শিক্ষা পাইলাম, বা আমি তখন একটা রিয়ালিটি চেক পাইলাম, যে আমরা হয়তো যারা অনেকে বসে থাকি যে শুধুমাত্র প্রেজেন্ট নিয়ে, যে আচ্ছা আমার সামনে টার্ম, আমি টার্ম নিয়ে ভুগতেছি, দেয়ার আর স্টিল লট অফ পিপল যারা সময়ের চেয়েও আগে কাজ করে রাখতেছে। 77-এ যারা চান্স পেয়েছে তারা অবশ্যই এক রাতে বিসিএস এর জিকে পড়ে নাই, তারা অবশ্যই 1 বছর আগে থেকে বিসিএস এর জিকে পড়তেছিল, তারা অবশ্যই 1 বছর ধরে জিকে বা বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন নিয়ে তারা কাজ করতেছিল, হয়তো কোনো কোচিং এ ভর্তি ছিল, হয়তো মডেল টেস্ট দিতেছিল, নিজেদেরকে প্রস্তুত করতেছিল। জিকে জিনিসটা বারবার কেন আনতেছিস, এই যে সাধারণ জ্ঞান নিয়ে সবার কান্নাকাটি করে, সবাই কমপ্লেন করে, ঠিক আছে? তো সাধারণ জ্ঞান তুই যত আগে থেকে পড়বি
তত বেশি মাথায় থাকবে। এবং সাধারণ জ্ঞান যেহেতু মেডিকেলের জন্য কাজে লাগবে তা না ভাই, যদি লং টার্মে চিন্তা করো সেটা তোর বিসিএস চাকরির পরীক্ষা সব জায়গায়। বাংলাদেশের প্রেক্ষাপটে কথা যদি বলতে হয়, রিয়ালিটি গ্রাউন্ডটা যেটা, আমাদের দেশে সবাই দিন শেষে চাকরির পিছিয়ে ধরে। সরকারি চাকরি তো সবার আগে, তো সরকারি চাকরি মানুষকে অনেক বড় সিকিউরিটি দেয়। বর্তমানে যে অফিসার কোয়ার্টার টোয়ার্টার মানে সেই রমরম অবস্থা, গাড়ি বাড়ি চড়ে আমি সরকারি চাকরিজীবীদের অনেক ভালো অবস্থায় দেখছি। তো বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে যারা আমরা মিডল ক্লাস থেকে বড় মানে মিডল ক্লাস থেকে উঠে আসে, আমাদের জন্য অবশ্যই এটা একটা লং রান। যতদিন না পর্যন্ত একটা ভালো চাকরি না পেয়ে যেতেছোস, শুধু একটা ভালো ইনস্টিটিউটে পড়া সেটা ঠিক আছে একটা স্টেপ। যে আমার বাপের টাকা খরচ করে আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বিশাল বড় দামি জায়গায় টাকা দিয়ে পড়তে হইতেছে না, আমার বাপ মার টাকা সেভ হইতেছে, আমি নিজে টিউশন করে চলতে পারতেছি, এটা একটা বড় স্টেপ। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, বাট হোয়াট নেক্সট? ডিগ্রি পাওয়ানোর পর তোর লাইফ কি? ঠিক আছে। তো তখন আমার মনে হলো যে না, যারা আসলে প্রিপারেশন নিতেছে তারা অনেক আগে থেকে নিতেছে। ঠিক যেরকম আমি আমার এই হলিক্রসে যখন পড়তাম তখন আমি আমার মেডিকেলের জন্য প্রিপারেশন ইন্টার লাইফ থেকে শুরু করছিলাম, বা আমি শুধু মেডিকেল না, আমি ভার্সিটি বুয়ের সব কিছুর জন্য সব জায়গায় টেস্ট পেপার সলভ করতেছিলাম গোপনে গোপনে। এগুলো তো আবার কেউ কাউকে জানাই করে না। তো আমি তখন খেয়াল করলাম যে না, এই যে আসলে মেডিকেলে আসার পরও মানুষের লাইফ আসলে শুধু একটা পরীক্ষা ভিত্তিক আসলে হয়ে থাকে নাই। আমার হয়েছে হয়তো, বাট বাকিদের হয় নাই। সিনিয়রদের দেখলাম যে কিভাবে তারা পরীক্ষা, তাদের প্রফের মধ্যে, লিটারালি প্রফের মধ্যে এক ভাই দেখলাম যে তার 2 দিন পরে একটা পরীক্ষা ছিল, এর মধ্যে বিসিএস এর পরীক্ষা তার হয়ে গেছে। তো ভাবা যায় এগুলা, যে একটা মেডিকেলের মতো বড় একটা পরীক্ষার মাঝখানে আরেকটা বড় পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যেতেছে। সো এটা আমার জন্য আসলে ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। এবং তোদেরও বলতেছে যে লাইফ আসলে তোরা মনে করতে পারছো আপু মেডিকেলে চান্স পেলে লাইফ সেট। নো, লাইফ আসলে কখনো সেট হইতেছে না। সবাই কোনো না কোনো ইঁদুর দৌড় চলতেই আছে, এবং আমার ইঁদুর দৌড়ও চলতেছে। আমার ইঁদুর দৌড় কখন কোথায় শেষ হবে আমি জানি না। সো সবার একটা লাইফে গোল থাকে। যার গোল বিদেশে যাওয়া সে সেটা নিয়ে কাজ করে চলে গেছে, যার গোল বাংলাদেশে সরকারি চাকরি পেয়ে সেটেল হওয়া সে সেই জায়গায় চাকরি পেয়ে সেটেল হইতেছে। সো কাজ তো সবাই করতেছে, একটা জিনিস কমন এই সবার মধ্যে, সবাই একটা গোল সেট করে কাজ করতেছে, ছুটতেছে, সেটা সামনে নিয়ে ছুটতেছে। তো এই জিনিসটাই মেন, যে ওই আমাদের ছুটে চলাটা অবিরাম, থেমে গেলে হবে না। তুই আমার লাইফ দেখতেছিস, কেন দেখতেছিস? তোদের মধ্যে কারো না কারো কোনো একটি আছে যে আপু আমার মানে আমি গাইডলাইন চাই, মোটিভেশন চাই, বা আপুর কথা শুনি দেখি তো আপু কি বলে, কাজে লাগে কিনা। 15 জন হোক, 10 জন হোক, যে কয়জনই হোক, ওরা হলো কি আমার ট্রু অডিয়েন্স। আমি ওদের জন্য আজকে এত কিছু বলছি। আমি এখন চাইলে বসে বসে ফোন চালাতে পারতাম, রিলস দেখতে পারতাম, আমি দেখলাম না। আমার মনে হলো যে না, পোলাপান যারা আমার কাছে পড়ে না পার্সোনালি, বাট আমার সাথে কানেক্টেড, এই যে আমার ফলোয়াররা, তাদেরকে কিছু বলি, তাদের সাথে কোনো মানে ওদের আজকে একটু দেই। আমার যেহেতু মানে সময় ম্যানেজ হয় না। সো যাই যে কথাগুলো বললাম, আশা করি সবাই মাথায় রাখবি, সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি। আর লাইফে অনেক সময় অনেক লো পয়েন্ট আসবে। ধর কোচিং পরীক্ষায় 50-এ ধর তুই খুব কম মার্ক পাই গেছিস একদিন, খুবই কম, হয়তো কোচিং থেকে নেমে হয়তো চোখ কান্না আসবে, হলে গিয়ে কানবি, বা ধর কখনো মনে হবে ধর এই প্রিপারেশন নিতে পারছি না, আমি আর পারছি না, আর ভালো লাগে না, হলের খাবার বাজে, আমার হইতেছে না আমার দ্বারা, অনেক কষ্ট হবে, কান্না পাবে, বাসে কান্না করে দিতে মন চাবে। কিন্তু হার মানা গেলে চলবে না। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে হার মেনে গেলে চলবে না। এখানে আমাদের কোনো সিস্টেম, পুরো সিস্টেম আমাদের এগেইনস্টে, সিস্টেম আমাদের জন্য কাজ করে না। তাদের যখন মন চায় তারা এই মানে সিস্টেম চেঞ্জ করে দেয়, পরীক্ষার এই হ্যান ভরে ত্যান ভরে, সিলেবাস চেঞ্জ করে, অনেক কাহিনী করে তারা। এগুলোর বিরুদ্ধে গিয়েও আমাদের মানে মানে ওই যে ঝড়ের মধ্যে আমাদের চলে যেতে হয়, আমাদেরকে যুদ্ধ করতে হয়। এটা তুই পয়দা হয়েছে, এটা তোর পয়দা হওয়ার পর থেকে তোর জীবনে যুদ্ধ শুরু হয়েছে। ঠিক আছে, তুই যখন পয়দা হয়েছিস তারপর থেকে তোর শরীরে ইমিউন সিস্টেম তোর শরীরে কাজ করতেছে তোকে বাঁচায় রাখতে, তোকে ঠিক রাখতে। তো যুদ্ধ সবার চলছে, যুদ্ধে হার মেনে গেলে চলবে না। যখনই তোর লাইফে যদি কখনো অ্যাডমিশন ফিজে লো লাগে, যা আমি আর পারতেছি না, আমার দুনিয়া শেষ, তখন খালি মনে করবি যে হাসপাতালের বেডে হয়তো আরো আরো করুণ অবস্থায় কোনো রুগী আছে, যে তার জীবন নিয়ে যুদ্ধ করতেছে, আর তুই তো তোর জাস্ট একটা ডেস্টিনেশনের জন্য যুদ্ধ করতেছিস। তোর কপালে যদি থাকে আল্লাহ তোকে দিবে, তোর এই যে কপালে যদি থাকে আল্লাহ তোকে দিবে, তুই পাবি। আর যদি তোর কপালে না থাকে তাহলে তুই কোনোভাবে পাবি না। তোর কপালে তো অন্য জায়গায় লেখা, অন্য কোনো ভালো জায়গায় লেখা। মেডিকেলের বাইরেও কিন্তু দুনিয়া আছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলের জন্য বায়োলজি টাইম টেবিল রেডি করবো কিভাবে? ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স এর কেমিস্ট্রি তো হয়ে যায়। বায়োলজির ক্ষেত্রে আমি বলবো এক্সট্রা ইনফো আর আজমল স্যার মিলে কম্বাইন করে রেগুলার 2 ঘন্টা পড়লে মোর দেন এনাফ। সাথে একটু জিকে ইংলিশ, ইংলিশ তোরা পাইরা যাবি, যারা ইঞ্জিনিয়ারিং ই করস, জিকেটা লাগবে, জিকে মাস্ট। 2 ঘন্টা করে টাইম দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার অনেক ফ্রেন্ড এরকম বুয়েট প্লাস মেডিকেল এভাবেই ক্র্যাক করছে, এবং পারলে লাস্টের দিকে মডেল টেস্ট দিস, সব জায়গায় কম্বাইন মডেল টেস্ট।
আচ্ছা, তো সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ। অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি, টাটা।